প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে শুরু করব উচ্চ মাধ্যমিকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা, মহুয়ার দেশ। মহুয়ার দেশ কবিতাটি লিখেছেন কবি সমর সেন। সমর সেনকে বলা হয় নাগরিক কবি, অর্থাৎ তিনি নগরের কবি। এই নাগরিক কবির লেখা মহুয়ার দেশ কবিতাটি মূল গ্রন্থের অন্তর্গত, তার নাম সমর সেনের কয়েকটি কবিতা। 1937 সালে প্রকাশিত সমর সেনের কয়েকটি কবিতা। মহুয়ার দেশ কবিতায় এই শব্দটিকে প্রথমে বুঝে নেওয়া দরকার যে মহুয়ার দেশ কাকে বলে। মহুয়ার দেশ বলতে সাঁওতাল পরগনা, অর্থাৎ যেটাকে আমরা পশ্চিমবাংলার জঙ্গলমহল বলে বুঝি। এই সাঁওতাল পরগনাতে বনভূমির মধ্যে মহুয়ার গাছের আধিক্য দেখা যায়। সেই কারণে এই বনভূমি অঞ্চলকে আমরা মহুয়ার দেশ বলতে পারি। কোনো জায়গায় কোনো কিছু বেশি হলে তাকে আমরা যেমন সেই নাম অনুসারে ডাকি, ঠিক তেমনি এখানেও মহুয়া গাছ বেশি থাকার কারণে এটাকে লেখক মহুয়ার দেশ বলে অভিহিত করেছেন। এই মহুয়ার দেশ কবিতাটি স্পষ্টত দুটি প্যারায় বিভক্ত। প্রথম প্যারায় আমরা শুরু করি। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, সূর্যকে এখানে অলস বলা হয়েছে। সূর্যের মধ্যে কোনো আলসেমি নেই, তাহলে অলস বলা হলো কেন? সূর্যকে অলস বলা হয়েছে এই কারণে, কারণ অস্তগামী সূর্য তার দুপুরের মতো সেই রোদের তেজ আর নেই, রোদের আলোটা ম্লান হয়ে এসেছে, তেজটা অনেক কমে গেছে। সেজন্য পড়ন্ত শেষ বেলার সূর্যকে বলা হয়েছে অলস সূর্য। এই অলস সূর্য সমুদ্রের সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ সমুদ্রের যে জল, সেই জলে যখন সেই সোনালি রঙের সূর্যের আলোটি পড়ছে, তখন টলমল করা সেই সোনালি রঙের জলীয় অংশটুকুকে মনে হচ্ছে তরল সোনা, তাই তাকে গলিত সোনা বলেছেন। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, এবং জলের উপরে অবস্থিত যে ফেনা অবশ্যই সাদা রং, এবং তার উপরে সূর্যের শেষ বেলাকার লাল আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এবং জলের উপরে সূর্যের আলোটা যতটা না সোনালি, তার থেকে জলের ফেনার উপরে সে আলোটা অনেক বেশি গাঢ় রঙের সোনালি। দেখে মনে হয় যেন দূর থেকে জলের উপরে আগুন লেগে গেছে। সেই উজ্জ্বল স্তব্ধতায়, অর্থাৎ সেই মহুয়ার দেশের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সমুদ্র, অস্তগামী সূর্যের আলো, ধূসর ফেনা, তার উপরে আপতিত সূর্যের আলো, এই সমস্ত পরিবেশের মধ্যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার নিঃশ্বাস, অর্থাৎ নগর থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়াটা ঘুরে ফিরে আসে কোথায়? এই মহুয়ার দেশে শীতের দুঃস্বপ্নের মতো। শীত অনেক মানুষের কাছে দুঃস্বপ্ন। যারা দরিদ্র, যারা বৃদ্ধ, তাদের কাছে শীত দুঃস্বপ্ন। তারা চায় না যে শীতটা তাদের কাছে আসুক, কারণ দরিদ্র হলে
তার পোশাকের অভাব হবে, বৃদ্ধ হলে তার শারীরিক যন্ত্রণাগুলো বৃদ্ধি পাবে। তাই এরা চায় না শীতটা আসুক, তবুও শীত বারে বারে আসে, তাই তাকে দুঃস্বপ্ন বলা হয়। কবি মহুয়ার দেশে গিয়ে ভাবছেন যে নাগরিক যে সমস্যাটা সেটা যেন এই মহুয়ার দেশে হানা না দেয়। কিন্তু তিনি কি দেখলেন? সেখানেও শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে ওই ধোঁয়ার বাঁকা নিঃশ্বাস, বঙ্কিম মানে বাঁকা, বাঁকা নিঃশ্বাস সেখানেও পৌঁছে গেছে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলি দেবদারুর দীর্ঘ রহস্য। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, অর্থাৎ মদির মানে মর্ততায় ঢাকা, মেঘে ঢাকা অনেক অনেক দূরে এই মহুয়ার দেশ, অর্থাৎ কলকাতা শহর থেকে, বড় শহর থেকে অনেক দূরে অবস্থিত এই মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। দেবদারু গাছ এবং তার যে সর্বক্ষণ সেই পথের উপরে যে ছায়া, অনবরত যে ছায়াটা, সেটা একটা রহস্যময় বলে মনে হয়। কোথা দিয়ে পাথার ফাঁক দিয়ে মাটির উপরে কোথাও সূর্যের আলো পড়ছে, আবার কোথাও ছায়া। এই আলো আঁধারি অবস্থাটাকে রহস্যময় বলা হয়েছে। যদি প্রশ্ন আসে যে দেবদারুর দীর্ঘ দেবদারুর রহস্য বলতে কী বোঝানো হয়েছে, বলতে হবে দেবদারুর দীর্ঘ ছায়াময় বিস্তারকে বলা হয়েছে দেবদারুর দীর্ঘ রহস্য। এরই সঙ্গে দোসর হয়েছে সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ সমুদ্রের জলের যে গর্জন সেটি রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। রাত্রেবেলাতে যে শব্দহীন পরিবেশ, সেই পরিবেশটাকেও আলোড়িত করে তোলে এই সমুদ্রের ঢেউয়ের গর্জন। কবি এরকম একটি পরিবেশে দাঁড়িয়ে বলছেন আমার ক্লান্তি। তিনি ক্লান্ত, তিনি নাগরিক সভ্যতায় থেকে ক্লান্ত, তাই বলছেন আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ আমার ওপরে তিনি কামনা করছেন যে তা কবির ওপরে আপতিত হোক মহুয়ার ফুল এবং মহুয়ার গন্ধ। তিনি মহুয়াকে এত বেশি ভালোবাসেন, তিনি মহুয়ার দেশকে এত বেশি ভালোবাসেন, তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতে চান। সেই কারণেই তিনি কামনা করছেন তার উপরে মহুয়ার ফুল ঝরে পড়ুক, তার উপরে মহুয়ার গন্ধ নেমে আসুক। এবার আমরা প্রবেশ করব দ্বিতীয় স্তবকে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। এত সুন্দর ছায়াময় পরিবেশ, মেঘের মত্ততায় ঢাকা, সমুদ্রের ঢেউয়ের শব্দ, এত কিছু প্রাকৃতিক দৃশ্যের, এত কিছু প্রাকৃতিক সম্ভারের মাঝখানে একটু অপ্রাকৃতিক সুলভ দৃশ্য কবি লক্ষ্য করেছেন বা কবি শুনতে পেয়েছেন। কি সেটা? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে, অর্থাৎ গাঢ় অন্ধকারে মাঝে মাঝে কবি শুনতে পান মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। কয়লা খনিতে কাজ চলছে, কয়লা ভাঙা চলছে, উত্তোলন চলছে। এই যে খনির বিশাল শব্দ সেই সুন্দর পরিবেশকে, তার সৌন্দর্যকে, তার নীরবতাকে ভেঙে দিচ্ছে। আর শিশিরে ভেজা সবুজ সকালে এই মহাদেশে কবি রাত্রি যাপনের পর সকালে উঠে দেখছেন শিশিরে সিক্ত সবুজ সকালে এক অন্য দৃশ্য। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। যে সমস্ত মানুষ এই কয়লা খনিতে কাজ করছে সারা রাত জেগে, তারা সকালবেলা যখন বাড়িতে ফিরছে তারা অবসন্ন, তারা ক্লান্ত এবং তাদের চোখে স্বপ্ন আছে। স্বপ্নটা দুঃস্বপ্ন, অর্থাৎ তারা চায় এই ধুলোর কলঙ্ক থেকে মুক্ত হতে, এই ধূলিমাখা ধরনী থেকে তারা মুক্ত হতে চায়। তারা চায় না তাদের গায়ে আর ধুলো লাগুক, কিন্তু রাষ্ট্রীয় সামাজিক পরিস্থিতির চাপে
তাদেরকে বংশ পরম্পরায় এই কয়লা খনিতেই কাজ করতে হয়। তাই যতবার তারা ধুলোটা ঝেড়ে ফেলতে চায়, ঝেড়ে ফেলতে পারে না। তাই ধুলোটা তাদের গায়ে কলঙ্ক হয়ে লেগে থাকে এবং তাদের সেই ঘুমহীন ক্লান্ত চোখে হানা দেয় স্বপ্ন। কিন্তু এটা দুঃস্বপ্ন এবং সেটি অবশ্যই ক্লান্ত। তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত? দুঃস্বপ্ন। কবিতাটা পড়ার পর এবার আমি লাইন বাই লাইন এর শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছি। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কে এঁকে দেয়? অলস সূর্য। অলস সূর্য কি এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। বা উল্টে প্রশ্ন হতে পারে, সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? অলস সূর্য। সূর্যকে অলস বলা হয়েছে কেন যদি প্রশ্ন হয়? সূর্যকে অলস বলা হয়েছে কারণ সূর্য অস্তগামী। পূর্বের ন্যায় অর্থাৎ দুপুরের ন্যায় তার কিরণের বা রৌদ্রের সেই তেজ আর বর্তমান নেই। ম্রিয়মান রৌদ্রে সম্পন্ন সেই সূর্যকে অর্থাৎ সূর্যের সেই পূর্বের তেজ আর নেই, তাই অস্তগামী সূর্যকে বলা হয়েছে অলস সূর্য। আগুন লাগে কোথায়? ধূসর ফেনায়। কি শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে আসি? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। বঙ্কিম কথাটির অর্থ কি? বাঁকা। আবার প্রশ্ন হতে পারে ঘুরিয়ে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কেমন করে ঘুরে ফিরে আসে? উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো। মেঘমদির মহুয়ার দেশ অনেক অনেক দূরে আছে। প্রশ্ন হতে পারে মহুয়ার দেশ কোথায়? তাহলে বলতে হবে অনেক অনেক দূরে মেঘমদির মহুয়ার দেশ। বা যদি বলা হয় যে মহুয়ার দেশ বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে, অবশ্যই তোমরা উত্তর দেবে সাঁওতাল পরগনাকে মহুয়ার দেশ বলা হয়েছে। মেঘমদির মানে হচ্ছে মেঘের মর্ততায় ঢাকা। সেখানে সমস্তক্ষণ কি ছায়া ফেলে? দেবদারুর দীর্ঘ রহস্য। আবার প্রশ্ন হতে পারে দেবদারুর দীর্ঘ রহস্যটা কি? বলবে দেবদারুর দীর্ঘ ছায়াময় বিস্তারকে বলা হয় দেবদারুর দীর্ঘ রহস্য। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। কবি তার নিজের ওপরে কি আহ্বান করেছেন? তিনি আহ্বান করেছেন মহুয়ার ফুল ঝরুক আর নামুক মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকার, এখানে বলতে কোথায়? বলতে হবে মহুয়ার দেশে। মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। শিশিরে ভেজা সবুজ সকালে কি দেখা যায়? শিশিরে ভেজা সবুজ সকালে দেখা যায় অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক আর তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন।